11 ফেব্রুয়ারি 2022-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা মুভি খিলাড়ি। কাস্টিংয়ে রয়েছেন বস রাভি তেজা, অর্জুন রাম, মীনাক্ষী, ভ্যানেলা কিশোর, মুরলী শর্মা, মুকেশ ঋষি এবং আরও কিছু বেস্ট অ্যাক্টর। মুভিটা যেমন অ্যাকশন তেমন টুইস্টে ভরা, অসাধারণ। আর রাভি তেজার কথা কি বলবো, একদম মাইন্ড ব্লোয়িং একজন অ্যাক্টর। তো মুভি শুরু হয় একটা মেডিকেল কলেজকে দেখিয়ে। প্রফেসর সাইকোলজির স্টুডেন্টদের লেকচার দিচ্ছিল। এই সময় একজনের ফোন বেজে ওঠে আর এখানে এন্ট্রি হয় পূজার। ক্লাস শেষে বাইরে এসে পূজা কথা বলে আর একটা খবর শুনে অবাক হয়, আর সিন চলে আসে হসপিটালে। মানে এই খবর শুনে অবাক হয়েছিল। তো পূজা সেখানে গিয়ে তার বন্ধুকে বলে, তোকে না বলেছি কতবার মাল খেয়ে গাড়ি চালাবি না, এখন দেখ মজা, 20 দিনের মধ্যে থিসিস জমা দিতে হবে, এখন কি করবি তুই? সে বলে, তুই একটু হেল্প কর না আমায়। পূজা বলে, ওকে ঠিক আছে, তোর সাবজেক্টটা কি? সে বলে, গান্ধী। এরপর আমরা পূজাকে মোহন গান্ধীর ফাইল স্টাডি করতে দেখি। পূজা কাগজপত্র ভালো করে দেখে, সেই সময়কার নিউজ দেখে, এরপর ফ্যামিলি মেম্বারদের ছবি দেখে, আর সেখানে লেখা ডিটেলসের উপর আমাদের একটু একটু করে সিন দেখায় যে কিভাবে তাদের মারা হয়েছিল। খেতে বসে পূজা গান্ধীকে নিয়েই ভাবছিল। এই সময় পূজার বাবা বলে, কি হচ্ছে, খাচ্ছ না কেন? পূজা বলে, বাবা, কোনো বাবাকে তার মেয়েকে মারতে পারে? জয়রাম বলে, কেন পারে না, এখন তো এসব খুব ইজি হয়ে গেছে বাবা। পূজা বলে, তাহলে তো আমি খুব ভাগ্যবান বাবা যে তোমার মতো বাবা পেয়েছি। মা মরার পর তুমি আমায় যেভাবে বড় করেছো, আমি অবশ্যই ভাগ্যবান। এরপর পূজা তার বাবাকে বলে, বাবা, আমি রিসার্চের জন্য সেন্ট্রাল জেলে যেতে চাই, প্লিজ তুমি একটু বলে দিও। ও হ্যাঁ, পূজার বাবা কিন্তু স্টেট ইন্টেলিজেন্স চিফ, মানে ডিজিপি। তো সিন চলে আসে জেলখানায়। পূজা গান্ধীর ছেলে এসে তাকে ডাকে, বলে, আমি একজন সাইকোলজির স্টুডেন্ট, আমার রিসার্চের জন্য আপনার সাহায্য লাগবে, আমি আপনার ব্যাপারে সব জানতে চাই। গান্ধী মুখ ফিরিয়ে নেয়। পূজা বলে, ওকে, আমি জানি কিভাবে আপনার কথা বের করতে হবে, আমি আবার আসবো। এরপর পূজা তার বন্ধুকে নিয়ে গান্ধীর বাড়িতে গিয়ে এটা ওটা দেখতে থাকে। এই সময় তার নজরে পড়ে গান্ধীর মেয়ে টেডির উপর। সিন সেখান থেকে শিফট হয়ে অনাথ আশ্রমে আসে, যেখানে গান্ধীর মেয়ে খুশি থাকে। পূজার হাতে ডল দেখে খুশি তার কাছে আসে। খুশি বলে, আমার বাবা কি তোমায় পাঠিয়েছে? পূজা বলে, হ্যাঁ, আমি তোমার বাবার বন্ধু। এরপর এই কথা ও কথায় পূজা তাকে বলে, আচ্ছা, তোমার মাকে কিভাবে মারা হয়েছিল? তখন খুশি বলে, তুমি নাকি আমার বাবার বন্ধু, তাহলে তুমি জানো না তাকে কিভাবে মারা হয়েছে? বাবা আমায় কাউকে কিছু বলতে নিষেধ করেছে। এরপর খুশি কেঁদে কেঁদে বলে, আমাকে আমার বাবার কাছে একটু নিয়ে যাবে? পূজা বলে, হ্যাঁ মামনি, অবশ্যই নিয়ে যাব। সিন গান্ধীর কাছে আসে। সেই সময় এসব শুনে গান্ধী চমকে ওঠে, আর আমরা দেখি পূজা ফোনের মধ্যে খুশির কথা রেকর্ড করে এনেছে। পূজা বলে, প্লিজ আমায় সব খুলে বলো, আমি তোমার মেয়ের সঙ্গে দেখা করেছি, এত অল্প বয়সে ও আমার মতো মাকে হারিয়েছে, তার ব্যথা আমি বুঝি। আমার বাবা এখানকার বড় একজন অফিসার, আমি তোমার হেল্প করতে পারবো। তোমায় দেখে আমার মনে হয়েছে তুমি কখনোই তোমার পরিবারকে মারতে পারো না, প্লিজ আমায় সব খুলে বলো। বাস, গান্ধী শুরু করে তার কাহিনী। গান্ধী বলে, আমি অনাথ ছিলাম, রাজশেখর সাহেব আমায় বড় করেছে নিজের ছেলের মতো। সিন পিছনে চলে যায়, এন্ট্রি হয় রাজশেখরের এবং ববির। অফিসের একটা কন্ট্রাক্ট নিয়ে তারা কথা বলছিল। ববি বলে, আমি তাকে গান্ধীর কাছে পাঠিয়েছি। সিন গান্ধীর কাছে আসে, যে তার সেই ক্লায়েন্টকে অপমান করে বের করে দিচ্ছে। রাজশেখর সেখানে আসে আর বলে যে সে তোমাকে প্রস্তাব দিয়েছে, তুমি হ্যাঁ বা না বলো, কিন্তু এত রিয়াক্ট করার কি আছে? গান্ধী বলে, আরে ও একটা ডুবে যাওয়া কোম্পানিকে আমাকে ভালো বলতে বলছে, এই জন্য আমায় টাকা দিতে চাইছে, কি করব আমি? এরপর সেখানে তাদের মধ্যে কিছু মজার কথা হয়, মিষ্টি ঝগড়া হয়। তারপর সিন চলে আসে বাড়িতে। রাজশেখর বলে, বেকার ছেলেকে জব দিয়েছি আর এখন আমার অফিসে আমাকে রাগ দেখানো হচ্ছে। এরপর এখানেও কিছু মজার কথা হয়। তখন গান্ধী বলে, মাকে বলবো তাকে না জানিয়ে সানডেতে অন্য সংসারে যান। রাজশেখর বলে, আরে বাপ, বাড়িতে মদ খেতে দেয় না, এই জন্য আমি আলাদা করে ওই ফার্ম হাউসটা বানিয়েছি, প্লিজ কিছু বলিস না। পরের দিন সকালে গান্ধী বারান্দায় এসে একটা আপডেট ভার্সন আইফোন দেখতে পায়। ব্যাকপার্ট সরিয়ে রেখেছে, তাই গান্ধী নজর সরাতে পারে না। বাস নিচে চলে আসে, দেখি মামনি তোমার মুখটা দেখাও সবাইকে। হ্যাঁ, ইনি হলেন আদিতি। তো গান্ধী লক্ষ্মী ছেলের মতো তাদের সামন দিয়ে পার হয়ে পিছনে এসে জুম করে সব দেখতে থাকে। আর তার কথা ভাবতে ভাবতে লাফাতে একটা লোকের সঙ্গে ধাক্কা লেগে যায়। পায়ে ব্যথা পাওয়ার ভান করে সে লোকটার সঙ্গে মজা নিতে থাকে। এরপর সেই লোকটা গান্ধীর পা টেনে দেয় আর গান্ধী বলে, গুরুজি, আপনি জাদুকর নাকি? আমার পাটা নিমিষেই ভালো হয়ে গেল। এরপর দুজন গল্প করতে করতে সামনের দিকে যায়। লোকটা গান্ধীকে বলে, তোমার ছেলে মেয়ে কজন? গান্ধী বলে, 2 ছেলে 2 মেয়ে নিব, মায়ের খোঁজ চলতেছে। সে বলে, পেয়েছো তাকে? গান্ধী বলে, অলমোস্ট, কিছুক্ষণ আগে সে আমার লাইফে এন্ট্রি হয়েছে। এরপর গান্ধী আদিত্যের ব্যাপারে বলতে থাকে। তারপর বলে, ভাগ্য দেখেছেন গুরুজি, মেয়েটা আমার রুমের সামনেই থাকে। সে বলে, আচ্ছা চলো দেখি তোমার ফ্ল্যাট কোনটা। গান্ধী দেখিয়ে দেয়, ওই যে ওই বি ব্লকে আমি থাকি। লোকটা বলে, আরে আমিও তো ওখানেই থাকি। এরপর ফ্লোরে এসে গান্ধীর সন্দেহ হয়, না জানি লোকটা ওই নতুন ভাড়াটিয়া হয়। তখনই সেই লোকটা বলে, আমি 304-এ থাকি। ব্যাস, গান্ধীর তো লেগে গেল, কারণ এটা আর কেউ নয়, আদিতির বাবা। আর এতক্ষণ সে কত কি না বলেছে তার মেয়ের ব্যাপারে। তো এনার নাম হলো পরেশ পাটেল। পরেশ বলে, তোমার রুম কোনটা?
গান্ধী বাহানা বানায় আর বলে, না না না, আমি এখানে না, আমি উপরে থাকি, অনেক উপরে থাকি, 10 তলায় থাকি। এসব বলে উল্টো পাল্টা বুঝিয়ে পারেশকে ভিতরে পাঠিয়ে সে লুকিয়ে রুমে ঢুকে। সিন চলে আসে অফিসে, যেখানে ববি আর রাজশেখর এসব শুনে খুব মজা নেয় তার সঙ্গে। তারা বসে এসব নিয়ে কথা বলছিল। এই সময় টিভিতে তাদের কোম্পানির একটা গোপন খবর নিউজে দেখায়, যার কারণে তাদের অনেক টাকা লোকসান হতে চলেছে। ববি খোঁজ নিয়ে গান্ধীকে বলে একটা মেয়ে নিউ ইন্ডিয়াকে মেল করতে গিয়ে নিউজ ইন্ডিয়াকে মেল করেছে। গান্ধী রেগে যায় আর তাকে বের করে দিতে বলে। ববি বলে মেয়েটা নতুন জয়েন দিয়েছে, জাস্ট স্পেলিং মিস্টেক, এর জন্য বের করে দেব। গান্ধী বলে লসের কথা ছাড়লাম, কোম্পানি যে বদনাম হলো সেটার কি হবে, এখনই ওকে বের করে দিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। এই বলে গান্ধী সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি মেয়েটা আর কেউ নয়, আদিতি। বাইরে এসে আদিতির বান্ধবী বলে, কি রে, জব চলে গেছে আর তোকে খুশি দেখাচ্ছে। আদিতি বলে, গান্ধীকে আমি আগে থেকেই পছন্দ করি, যেদিন আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম সেদিন তার সততা আমার ভালো লেগেছে। এরপর শিফট হওয়ার সময় ওর নম্রতা দেখেছি, ওকে তো আমি আমার লাইফেই নিয়ে আসবো, তাহলে জব নিয়ে চিন্তা কিসের। তো অফিস শেষ করে গান্ধী তাড়াহুড়ো করে তার রুমে ঢুকছে। এই সময় পারেশ বের হয়ে তাকে দেখে ফেলে আর বলে, আরে তুমি এখানে কি করো? গান্ধী পোল্টি নিয়ে নেয়, বলে, গুরুজি আপনি অন্য রুমে কি করেন? সে বলে, ও ভাই, এটা আমারই রুম, তুমি উপরে থাকো, এখানে কি করো? গান্ধী বলে, ও আচ্ছা, তাই তো আমার কেমন জানি লাগছিল, তাহলে আমি ভুল জায়গায় এসেছি তাই না? পারেশ বলে, ওকে ছাড়ো এসব, চলো আমার ফ্যামিলির সঙ্গে তোমায় পরিচয় করিয়ে দিই। ভিতরে গিয়ে পারেশ পরিচয় করে দেয়, এটা আমার বউ চন্দ্রকলা আর এটা আমার মেয়ে আদিতি। আদিতি গান্ধীকে দেখে অস্থির একটা লুক দেয়। এরপর গান্ধী বলে, আরে এখনো আপনারা জিনিস আনপ্যাক করেননি? পারেশ বলে, আরে বাবা করেছিলাম, বাট মেয়ের জব চলে গেছে, এই জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে। গান্ধী বলে, জুতো দিয়ে মারা উচিত তাকে, এমন মেয়ের স্যালারি 3 গুণ হওয়া উচিত, আর একে বের করে দিয়েছে। গান্ধী বলে, কোন কোম্পানি এটা? আদিতি বলে, RV কোম্পানি, সেখানকার জেনারেল ম্যানেজার মোহন গান্ধী। এসব শুনে গান্ধী বুঝতে পারে না এখন কি বলবে। গান্ধী বলে, এই ছোট কারণে এখান থেকে যেতে হবে? আমার বন্ধুর কোম্পানি ফাঁকা আছে, আমি কালই আপনার মেয়েকে জয়েন দিয়ে দিচ্ছি, কোনো টেনশন করেন না। তো পরের দিন গান্ধী আদিতিকে নিয়ে তার বন্ধুর কাছে যায় আর বলে, কাজ পারুক না পারুক তুই শুধু তাকে রেখে দে, আর হ্যাঁ খেয়াল রাখিস কেউ যেন নজর না দেয়, তোর ভাবি হয়। এরপর আদিতিকে এসে বলে, কাজ হয়ে গেছে, তুমি চিন্তা করো না। বাস বাহানা পেয়ে আদিতি গান্ধীকে জড়িয়ে ধরে। আর কি, গান না হলে কি হবে, তো গান শুরু হয়। এর মাঝে মজার কিছু সিন আমরা দেখি। তারপর সিন চলে আসে গান্ধীর অফিসে, যেখানে সে কাজ করছিল। একটু পর তার কাছে কল আসে আদিতির। আদিতি বলে, মিষ্টি নিয়ে আমার বাড়িতে এসো। মিষ্টির কথা শুনে গান্ধী খুশি হয়ে ববিকে বলে, মিষ্টি নিয়ে যেতে বলছে, মনে হয় কাজ হয়ে গেছে। এদিকে আদিতি বলে, ছেলেপক্ষ আমায় দেখতে এসেছে, আমায় পছন্দ করেছে, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, তাড়াতাড়ি এসো। গান্ধী বলে, ছেলেপক্ষ এসেছে মানে? এটা শুনে ববি গান্ধী আদিতির কাছে আসে। আদিতি হট একটা লুক দিয়ে তার সামনে আসে। গান্ধী সব খুলে বলতে চায়, তখন আদিতি বলে, চলো আমার হবু বরকে দেখবে না। এ বলে গান্ধীকে টেনে নিয়ে যায় আর আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। গান্ধী বুঝতে পারে যে আদিতি তার ব্যাপারে সব জেনে গেছে। বাস একটু পর দুজনে হাগিং ক্রিয়া শুরু করে। কিন্তু ঠিক এমন সময় সেখানে আদিতির বাবা চলে আসে। গান্ধী আদিতিকে কাছে টেনে বলে, গুরুজি কেমন লাগছে আমাদের? পারেশ বলে, আরে তুই না বলি তুই তোর রুমের সামনের মেয়েকে পছন্দ করিস, তার মানে আমাদের সামনের রুম তোর? গান্ধী মুচকে হাসি দেয়। পারেশ বলে, ঝাক্কাস, সেই বডি, এগুলো তুই তাহলে আমার মেয়েকেই বলেছিলি? গান্ধী বলে, হ্যাঁ গুরুজি, আপনার মেয়েকেই। তারা রাগ করে সেখান থেকে চলে যায় আর এখানে আবার গান শুরু হয়। তো গান যেমন তেমন, নাচগুলো কিন্তু বেশ মজার। এরপর গানের মধ্যে আমরা তাদের চুম্বন ক্রিয়া করতে দেখি, আর একটু পরে আদিতিকে প্রেগনেন্ট হতেও দেখি, আর গান শেষ হতে হতে তাদের মেয়েও হয়ে যায়। স্থির সিন বর্তমানে চলে আসে জেলখানায়। গান্ধী বলে, এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, প্রবলেম এর পর শুরু হয়। আমরা দেখি একটা কন্টেনার থেকে অনেকগুলো টাকা আনলোড হচ্ছে। আনলোড শেষে রাজশেখর কাকে একটা ফোন করে বলে, স্যার কাজ হয়ে গেছে। এরপর আমাদের সামনে আসে মিনিস্টার গজেন্দ্র সিং, যেখানে আমরা রাজশেখরকেও দেখি। গজেন্দ্র বলে, জায়গা সেফ তো? রাজশেখর বলে, একদম স্যার, আমি ছাড়া আর কেউ জানবে না এই টাকার ব্যাপারে। এরপর গজেন্দ্র একটা লিস্ট দিয়ে বলে, আগামী 4 দিনের মধ্যে সব টাকা এসব এমএলএদের কাছে পৌঁছাতে হবে। মানে গজেন্দ্র সব এমএলএদের কিনে নিয়ে সিএম হতে চায়। এরপর রাজশেখর যখন বাড়ি ফিরে, সিবিআই তাকে ধরে ফেলে আর এখানে এন্ট্রি হয় অর্জুন ভারদ্বাজের। রাজশেখর বলে, আমার এখানে কেন আনা হয়েছে? অর্জুন বলে, মিনিস্টারের 10,000 কোটি টাকা আপনার কাছে আসে এমন খবর আমরা পেয়েছি, সত্যিটা বলুন। রাজশেখর চুপ করে থাকে। অর্জুন কথা বলছিল, এমন সময় তার কাছে মিনিস্টারের কল আসে। প্রথমে অর্জুন ইগনোর করে, বাট মিনিস্টার আবার কল দেয়। মিনিস্টার বলে, ওকে যেতে দাও, আমরা পরে কথা বলবো এই বিষয় নিয়ে। তখন অর্জুন বলে, কঠিন। এরপর আবার জিজ্ঞেস করে, বাট রাজশেখর তখনও চুপ করে থাকে। তো পরের সিনে আমরা গান্ধীকে মিনিস্টারের অফিসে যেতে দেখি। সেখানে মিনিস্টার বলে, 10,000 কোটি টাকা লুকিয়ে রেখে চুপচাপ বসে আছে তোর সিইও, আমাকেও বলছে না কিছু। তোর কথা শোনেও, ওকে বুঝা, নয়তো ওর ফ্যামিলির একজনও বাঁচবে না। গান্ধী রাজশেখরের কাছে যায়, তাকে বলে, তুমি এসব 2 নম্বর কাজে কেন গেলে? রাজশেখর বলে, আমায় ভুল বুঝিস না, আমার কোম্পানি যখন ডুবে যাচ্ছিল তখন তিনি আমায় অনেক সাহায্য করেছিলেন। আমি তখন ভাবিনি যে তার পরিবর্তে তিনি আমায় ব্যবহার করবেন। সময় শেষ হয়, এই জন্য গান্ধী সেখান থেকে বের হয়ে আসে। বাড়ি ফিরছিল, রাস্তায় বেশ কিছু মোটরসাইকেল গান্ধীকে ঘিরে ফেলে। তারা গান্ধীকে ধরে নিয়ে যায়। গান্ধী বুঝতে পারে না এরা কারা। গান্ধীর অবস্থা দেখে মনে হচ্ছিল এটাই কি আমাদের হিরো। তো যাই হোক, একটু পর সেখানে ডেভিড নামে একটা লোক আসে। গান্ধী বলে, কে তোমরা? সে সময় ডেভিড ফোনে দেখায় তার লোকজন গান্ধীর বাড়িতে গিয়ে তার আত্মীয় হিসেবে উঠেছে।
গান্ধী বলে কি চাও তোমরা? ডেভিড বলে ইনফরমেশন। রাজশেখর টাকার কথা বলা মাত্রই তুমি আমায় বলবে, মিনিস্টারকে নয়, আর সে অবধি আমরা তোমার বাড়িতেই থাকবো। গান্ধী পড়ে যায় মহাবিপদে। সিন চলে আসে গান্ধীর বাড়িতে। তার বউ এবং শ্বশুর বলে, কি তোমার এতগুলো কাজিন আছে আর তুমি একবারও বলোনি আমাদের? ডেভিড বলে, ওর মা মরার সময় আমরা দেশে আসিনি, এই জন্য সে রাগ করেছিল। এরপর সিন চলে আসে সকালে। কলিং বেল বেজে উঠতেই গান্ধী দরজা খুলতে যায়। দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। সে বলে, আমি আর্জুন, সিবিআই অফিসার। ভিতরে এসে আর্জুন বলে, আমরা আমাদের কয়েদের উপর গার্লফ্রেন্ডের মতো নজর রাখি। আমি জানি তুমি দেখা করতে গেছিলে, আমি তোমায় ওর সঙ্গে দেখা করার সুযোগ করে দিচ্ছি। গান্ধী বলে, স্যার আমি একটা প্রবলেম। এটুকু বলতে আর্জুন বলে, এই যদি কথা না শুনিস তো আমি তোর প্রবলেম হয়ে দাঁড়াবো। বেচারা গান্ধী একেবারেই ফেসে যায়, বুঝতে পারে না কি করবে। এরপর গান্ধী রাজশেখরের কাছে এসে বলে, প্লিজ স্যার বলুন আপনি টাকাগুলো কোথায় রেখেছেন। টাকার কথা বলে দিলে মিনিস্টার বলেছে সে আমাদের ফ্যামিলিকে ছেড়ে দিবে, বলুন টাকাগুলো কোথায় রেখেছেন। রাজশেখর বলে, আমি বলে দিলে আমায় বাঁচাতে পারবে না তোমরা, মিনিস্টারের সব তথ্য আমি জানি, ও আমায় ছাড়বে না। এরপর রাজশেখর হাত জোর করে বলে, প্লিজ আমায় মাফ করে দে, আমার কথাটা বোঝার চেষ্টা কর, প্লিজ আমায় মাফ করে দে। গান্ধী বের হয়ে আসার ভাবতে থাকে টাকার কথা। তারপর তার মনে পড়ে রাজশেখরের কথা। আসলে তার একটা লুকানো বাড়ি আছে যার ব্যাপারে গান্ধী আর সে ছাড়া কেউ জানে না। তো রাজশেখর বারবার হাত দিয়ে এটাই বুঝেছিল গান্ধীকে। বাস গান্ধী সেখানে চলে আসে আর রুম খুলে মাত্র টাকার রুমে যাবে, সেই সময় আমরা দেখি সেখানে কেউ একজন তাকে ফলো করছে। গান্ধী বুঝতে পেরে বাইরে আসে, বাট কবুতর দেখে ভাবে হয়তো এটা সেই ছিল। এরপর ভিতরে গিয়ে টাকা দেখতে পায়। ছবি তুলে মিনিস্টারকে দেখায়। মিনিস্টার রাজশেখরের ফ্যামিলিকে ছাড়তে বলে। মিনিস্টারের পিএ গান্ধীকে বাইরে অপেক্ষা করতে বলে। এ সময় গান্ধী শুনতে পায় মিনিস্টার রাজশেখরকে মেরে ফেলার কথা বলছে। বাস সেই খবর গান্ধী আর্জুনকে দিয়ে দেয়। আর্জুন দৌড়ে যায় রাজশেখরের কাছে, বাট ততক্ষণে তাকে কেউ মেরে ফেলেছে। এরপর মিনিস্টারের পিএকে টাকা বুঝিয়ে দিয়ে গান্ধী ডেভিডকে ফোন করে বলে দেয় টাকার কথা। ডেভিডের লোক এসে বাড়ি দেখে আর গান্ধীর ফোন নিয়ে তাকে সঙ্গে নিয়ে যায়। গান্ধী তাদের আস্তানায় যাওয়ার পর দেখে তারা জাল টাকার নোট সব সেম ভাবে প্যাক করছে। ওদিকে মিনিস্টারের লোক ওখান থেকে সব টাকা গাড়িতে উঠায় আর এদিকে এরাও সব জাল নোট গাড়িতে উঠায়। আর ওদিকে সিবিআই আবার গান্ধীর ফোন ট্রেস করে লাস্ট লোকেশনে চলে যায়। সেখানে আর্জুন গাড়ির চাকার মার্ক দেখে বুঝে যায় এখানে আর কিছুই নেই। ডেভিড সেম একটা গাড়ি নিয়ে মিনিস্টারের গাড়ির পিছু নেয়। তারপর গাড়ি ঘুরিয়ে মিনিস্টারের গাড়ির পিছনে লাগিয়ে দেয়। যদিও এসবের মধ্যে কোনো যুক্তি আমি পেলাম না। যাই হোক, দরজা খুলে ডেভিড মিনিস্টারের লোকদের মেরে ফেলে। আবে এতগুলো টাকা নিয়ে যাচ্ছিস, সঙ্গে একটা গান তো রাখ ঘচু। যাই হোক, এরপর চলতি গাড়ি থেকে ডেভিড সব টাকা নামিয়ে নিয়ে তাদের সব জাল নোট সেখানে রেখে দেয় আর তারা আলাদা হয়ে যায়। একটু দূর যেতেই ডেভিড একটা অয়েল ট্যাঙ্কার পাঠিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয়, যেখানে সব টাকা জ্বলে পুড়ে যায়। খবর শুনে মিনিস্টারের পুরো পুঙ্গি বেজে যায়, 10,000 কোটি টাকা। আর্জুন গাড়ির পিছু নিতে নিতে সেখানে চলে আসে, বাট ততক্ষণে সব শেষ হয়ে গেছে। সেখানে পড়ে থাকা একটা পোড়া নোট নিয়ে আর্জুন টেস্ট করতে পাঠিয়ে দেয়। সিন ডেভিডের কাছে আসে। টাকা পেয়ে তারা মহা খুশি। তখন গান্ধী বলে, ভাই টাকা তো পেয়েছেন, প্লিজ আমার ফোনটা দিয়ে আমি চলে যাই। ডেভিড কাউকে একটা ফোন করে বলে যে, ভাই টাকা তো সব পেয়েছি, এখন এই গান্ধীর কি করব। ডেভিডের কথায় আমরা বুঝতে পারি ওপার থেকে কেউ একজন বলছে গান্ধীকে মেরে ফেলতে, বাট গান্ধী তো আর এটা বুঝতে পারে না। গান্ধী ফিরে আসছিল বাসায়। এই সময় সেখানকার একটা গ্লাসে দেখে ডেভিড তার দিকে গান টানিয়ে আছে। গান্ধী সেখান থেকে পালায়। তারা তার পিছু নেয়। গান্ধী জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। খুঁজে না পেয়ে ডেভিড ফোন করে তার লোকদের গান্ধীর পরিবারকে মেরে ফেলতে বলে। গান্ধী তাদের একজনের গাড়ি কেড়ে নিয়ে বাড়ির দিকে আসে। এদিকে তারা দরজায় নক করে। আদিতি মাত্র দরজা খুলতে যাবে, এই সময় গান্ধী ফোন করে। আদিতি ভাবে দরজাটা খুলে তারপর ফোন রিসিভ করবে। এই সময় খুশি এসে ফোন দেখে বলে, মা বাবা ফোন দিয়েছে। আদিতি ফোন রিসিভ করে। তখন গান্ধী বলে, বাড়িতে যারা আছে ওরা আমার কেউ নয়। বাট আদিতি স্পষ্ট বুঝতে পারে না গান্ধীর কথা। দরজাটা খুলবে এমন সময় বুঝতে পারে গান্ধীর কথা। এরপর তার বাবাকে বলে, বাবা ওরা আমাদের মারতে এসেছে। এ বলে সবাই উপরে চলে যায়। পারেশ লাইট অফ করে দেয় আর একটু পর গান্ধী সেখানে চলে আসে, বাট ততক্ষণে তারাও রুমের ভিতরে ঢুকে পড়েছে। এরপর প্রথমে পারেশকে মারে, তারপর চন্দ্রকলাকে আর আদিতিকে ধরে ফেলে। গান্ধী উঠতে তাকে তারা মেরে থামিয়ে দেয়। গান্ধী খুশিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। খুশি যেতে না যেতেই ডেভিড তাকে ধরে ফেলে। এরপর সে আদিতিকে গান্ধীর সামনেই মেরে ফেলে। গান্ধী যেন সেই সময় পাথর হয়ে গেছে, সে নড়তে পারছে না। শেষে কোনো মতে খুশিকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ডেভিড পেছন থেকে একটা ডাম্বল ছুঁড়ে দিয়ে গান্ধীকে ফেলে দেয়। তারপর তার লোকজন যখন খুশিকে মারতে যায় তখন গান্ধী তাদের এক এক করে মারতে থাকে আর খুশি উঠে দৌড়াতে থাকে। এই সময় সেখান দিয়ে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। তারা খুশিকে দেখে গাড়ি থামায় আর ডেভিডরা সেখান থেকে পালিয়ে যায়। সিন জেলখানায় চলে আসে। গান্ধী বলে, টাকার কথা যদি আমি ওদের বলে দেই তাহলে ওরা আমার মেয়েকে মেরে ফেলবে, এই জন্য সব দোষ আমি নিজের ঘাড়ে নিয়ে নিই। আর এটাই হলো আমার কাহিনী। এরপর পূজা বাসায় গিয়ে তার বাবার কম্পিউটার থেকে গান্ধীর বেল অর্ডার বের করে তার বাবার সিগনেচার নকল করে জজের কাছে নিয়ে যায়। জজ বেল গ্রান্ট করে। ওদিকে আর্জুনের কাছে সেই নোটের ডিটেলস চলে আসে, যেখানে স্পষ্ট বলা হয়েছে এগুলো জাল নোট ছিল। আর্জুন সিএমকে কল করে বলে, স্যার যেগুলো পুড়েছে ওসব ফেক নোট ছিল, আমাদের এখনই রামকৃষ্ণের সঙ্গে দেখা করতে হবে। রামকৃষ্ণ নামটা মনে রাখেন।
এদিকে পূজা গান্ধীর বিলের কাগজ নিয়ে জেলারের কাছে আসে। জেলার সাইন করে গান্ধীকে ছেড়ে দিতে বলে। ওদিকে আর্জুনকে একটা অফিসার ফোন করে বলে গান্ধীর বেল হয়ে যাচ্ছে। আর্জুন টাস্ক ফোর্সে কল করে জেলখানার সামনে যেতে বলে। এদিকে গান্ধী কোট পরে পুরো স্টাইলে বের হয়। পূজার বাবা দেখে পূজা আকাম করে ফেলেছে। সে জেলারকে ফোন করে গান্ধীর বেল ক্যান্সেল করতে বলে। এদিকে গান্ধীর এমন স্টাইল দেখে আপনারা যেমন অবাক হচ্ছেন, পূজাও তেমন অবাক হয়। আপনারা আমার এক্সপ্লেনেশন দেখছেন আর মুভিতে টুইস্ট পাবেন না, তা কি করে হয়? অপেক্ষা করুন, আপনার মাথা ঘুরে দিবে। তো পূজা হা করে গান্ধীর দিকে চেয়ে থাকে। এরপর বাইরে বের হতে সেখানে ফোর্স চলে আসে। বাট গান্ধীকে এখন কে থামায়? সেখানে মোটা পাতলো কিছু গোলাগুলি আর মারামারি আমরা দেখি। একটু পর সেখানে পূজার বাবা চলে আসে আর তার কিছুক্ষণ পর আর্জুন চলে আসে। আর্জুনকে দেখে গান্ধী বলে ওয়েলকাম মাই লাভ। এরপর দুজনে লুকোচুরি খেলা শুরু করে। আর শেষে যখন গান্ধী আর্জুনকে শুট করে দেখে বুলেট নেই। আর্জুন হেসে ওঠে। এরপর গান্ধীও হেসে ওঠে আর ক্যামেরা জুম আউট হয়, যেখানে আমরা দেখি গান্ধী পূজার উপর গান টানিয়ে রেখেছে। কোনো উপায় না পেয়ে আর্জুনকে চুপ থাকতে হয়। গান্ধী ইশারা দিয়ে আর্জুনকে দেখায় আর এখানে আসে টুইস্ট। পূজা তাদের দেখে আর কাহিনীর সঙ্গে মিলাতে থাকে। চন্দ্রকলা, আদিতি, ববি, পরেশ, বাস তারা এসে গান্ধীকে সেখান থেকে নিয়ে যায়। আর্জুন রেগে যায় পূজার উপর, বলে তুমি কি করেছো জানো? গান্ধী একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, তুমি তাকে পালাতে সাহায্য করেছ। পূজা বলে এ কি সেই গান্ধী নয় যে তার পুরো ফ্যামিলিকে মেরেছে? আর্জুন বলে না, এ তোমায় বোকা বানিয়েছে, ও তোমায় রামকৃষ্ণের কাহিনী শুনিয়েছে। এরপর আমাদেরকে রামকৃষ্ণকে দেখানো হয় যে জেলে বসে আছে। আর এখানেই মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেল শেষে আমরা দেখি পূজার বাবা পূজার সেই বন্ধুকে বলছে তোমার সাহস কি করে হলো ডিজিপির মেয়েকে এভাবে ফাঁসানোর? সে বলে স্যার, ওরা আমায় 5 লাখ টাকা দেওয়ার লোভ দেখিয়েছিল, আমি সামলাতে পারিনি। এরপর ফেক ছবি লাগিয়ে সব রেডি করে আমায় দিয়েছিল পূজাকে দিতে, কিন্তু আমি ভাবিনি এতে কোনো ক্রিমিনাল পালাবে। জয়রাম রেগে যায়। পূজা গান্ধীর প্রশংসা করে বলে বাবা তুমি যাই বলো, ও কিন্তু জিনিয়াস, আমি ওকে তোমার কাছে আনবো। এই সময় আর্জুন আসে আর বলে না, তুমি আর ওর কাছে যাবে না, তোমার কারণে ও পালিয়েছে, এতে আমি তোমায় ব্লেম করছি না। ও এমনই যে কাউকে যে কোনো মুহূর্তে ধোকা দিতে পারে। আমার এতদিনের সার্ভিসে ওই একমাত্র হারামি যে আমার কাছ থেকে পালাতে পেরেছে, আমি ধরতে পারিনি। আর্জুন বলে ওর আসল নাম গান্ধী নয়, ও একটা গণক দাদা। এরপর তার কাহিনী বলতে শুরু করে। আর্জুন বলে আমি সে সময় ক্রাইম ব্রাঞ্চে ছিলাম, আমার কাছে কেস আসে ওকে ধরা, যে সময় সে ইন্ডিয়ার টপ ক্রিমিনাল ছিল। ওর লাইফের একটাই লক্ষ্য পয়সা। দুবাই বসে বসে হাজারো কোটিপতিকে ধসে দিয়েছে। ওর পিছু করতে করতে আমিও দুবাই চলে যাই। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমরা দেখি কিভাবে সে প্ল্যান করে অন্যের টাকা মেরে দেয়। তো একদিন এক ক্লাবে গান্ধী একজনকে ফোনে বলতে শোনে 10,000 কোটি টাকা। বাস এটা শোনার সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরে যায় আর সে তাকে ফলো করে তার ফোন নিয়ে নেয়। পারেশ চেক করে বলে 10,000 কোটি টাকা ইন্ডিয়াতে যাচ্ছে, কোথায় কিভাবে এই ব্যাপারে কোনো তথ্য নেই ফোনে। টাকার অ্যামাউন্ট শুনে গান্ধী বেশ খুশি হয়। এরপর গান্ধী ডিকোস্টার আমার একটা লোকের সঙ্গে দেখা করে তাকে ব্ল্যাকমেল করে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে সরি, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না, এর সব কিছু বালবান সিং এর হাতে রয়েছে। গান্ধী বলে ওকে ঠিক আছে, তোমার কথা আমি মানলাম, তুমি শুধু আমায় একটা কথা বলো যে ওই বালবান সিং এর দুর্বলতা কি? সে বলে আদিতির। আর এখানে আদিতির হট একটা এন্ট্রি হয় আর এখানেই আমরা দেখি বালবানকে। তো আদিতিকে বালবান সিং খুব পছন্দ করে, এই জন্যই সবসময় তার পিছে পিছে ঘুরতে থাকে। গান্ধী চলে আসে ইতালিতে, সিন চলে আসে আদিতির কাছে। সেখানে গান্ধী চলে আসে আর তাকে একটা কবিতা শোনায়। আদিতি তুমি হলে বালবানের ক্রাশ, আর ওই মাথা মোটার কাছে আছে অনেকগুলো ক্যাশ। তুমি যদি সঙ্গ দাও হব আমরা এক, চুরি করবো আমরা সব টাকা আর তুমি সেগুলো দিয়ে করতে পারবে অ্যাশ। আমি বলছি 10,000 কোটি টাকার কথা। এসব শুনে আদিতি হা করে ওঠে। এরপর গান্ধী আদিতিকে তার টিমের সঙ্গে আলাপ করে দেয়। তারপর আমরা তাদের একসঙ্গে বসে প্ল্যান করতে দেখি। ববি বলে টাকার সঙ্গে জিপিএস লাগিয়ে ফোন থেকে বালবান দেখছে টাকা কোথায় আছে। আদিতি বলে ফোন হ্যাক করো। পারেশ বলে আইফোনে হাই সিকিউরিটি থাকে, হ্যাক করা সম্ভব না। গান্ধী বলে এই জন্যই তো আমরা আদিতিকে টিমে এনেছি। এ সময় আদিতির কাছে বালবানের মেসেজ আসে, যেখানে সে তাকে দেখা করতে বলেছে। তখন গান্ধী আদিতির কাজ বুঝিয়ে দেয়। গান্ধী বলে টাকার খোঁজ নিতে হলে বালবানের ফোন তোমার হাতে আসতে হবে 30 সেকেন্ডের জন্য। ওখান থেকে তুমি একটা মেসেজ পাঠাবে আমাদের কাছে, সঙ্গে সঙ্গে পারেশ তোমার একটা লিঙ্ক দিবে, তুমি জাস্ট ওখানে ক্লিক করে সেট করে দিবে, তোমার কাজ শেষ। আদিতি বলে আমি তাহলে বের হবো কি করে? গান্ধী আদিতিকে একটা লিপস্টিক দেয় আর বলে এতে স্প্রে লাগানো আছে, তুমি ওর মুখে মারলেই ও বেহুশ হয়ে যাবে। আদিতি বলে যদি এটা কাজ না করে? গান্ধী বলে তোমার ফোনে আমরা একটা সিকিউরিটি ভয়েস সেট করে দিয়েছি, তুমি গো টু হেল বলতেই ফোন আমাদের অ্যালার্ট করে দেবে। তো আদিতি বালবানের কাছে আসে। সেখানে প্রিন্টিং দেখে সে সেলফি নিতে চায়। নিজের ফোন বের করে, বাট চার্জ নেই বলে বালবানের ফোন চায়। বালবান বলে আমি ফোন কাউকে দেই না, বাট তোমায় দিচ্ছি। বাস সেলফি নেওয়ার বাহানায় আদিতি তার কাজ করে ফেলে। এরপর ফোন দিয়ে দেয় আর মাথা মোটা একবার চেক কর সেলফিগুলো কেমন হয়েছে, চেক করে দেখ। যাই হোক, এদিকে পারেশ বালবানের ফোন হ্যাক করে ফেলে। সব ক্যাশ একটা বোর্ডে করে যাচ্ছে এখান থেকে 30 কিলোমিটার দূরে, 20 মিনিটের মধ্যে বোর্ড ছেড়ে দিবে, এসব গান্ধীকে বলে। এদিকে আদিতি স্প্রে করে, বাট কাজ হয় না। বালবান বুঝে যায় আর আদিতিকে ঠাঁটিয়ে একটা চর মারে।
এরপর আদিতি গো টু হেল বলে আর ওদিকে পারেশের ফোন অ্যালার্ট করে দেয় তাদের। আদিতি বালবানকে ধাক্কা দিয়ে অন্য একটা রুমে যায় আর গান্ধীকে ফোন করে। গান্ধী রুমে আগুন লাগিয়ে দিতে বলে আর একটু পর গান্ধী ফায়ারম্যান হয়ে সেখানে চলে আসে। দরজা ভেঙে বালবান এসে দেখে পাখি উড়াল দিচ্ছে। এরপর অস্থির একটা বাইকে করে দুজন বেরিয়ে যায়। আদিতিকে চন্দ্রার সঙ্গে পাঠিয়ে দিয়ে গান্ধী বালবানের লোকদের চাকমা দিয়ে ঘাটে পৌঁছায়। আর এখানে সামনে এসে দাঁড়ায় আর্জুন, পেছনে ইতলি পুলিশ। গান্ধী বাইক রেখে আর্জুনকে অফার দিতে থাকে 20%, 30%, 40%। আর্জুন বলে আমার পুরোটা লাগবে, সঙ্গে তোকেও। একটু পর সেখানে বালবান আসে আর গান্ধীকে শুট করে দেয় আর গান্ধী নদীতে পড়ে যায়। এরপর সিন চলে আসে বর্তমানে। আর্জুন বলে টাকা আসার কথা আমি সরকারকে জানাই আর সিএম আমায় অ্যাজ এ জয়েন্ট ডিরেক্টর সিবিআইতে জয়েন হতে বলে। এর কিছুদিন পর গান্ধী আমার অফিসে আসে স্যারেন্ডার করতে। ওকে দেখে আমি অবাক হই যে এ বাঁচলো কি করে, আমি এটা বুঝলাম না। তো তাকে আমরা কোর্টে নিয়ে যাই আর সেখানে গান্ধী নিজেই শব্দ স্বীকার করে। এরপর আমার কাছে এসে আন্তারোর জেলে যেন তাকে পাঠানো হয় এমন রিকোয়েস্ট করে। আমি জানতাম না সেখানে রামকৃষ্ণকে রাখা আছে। জেলে গিয়ে গান্ধী রামকৃষ্ণকে ফলো করে। এরপর রামকৃষ্ণ আর কয়েদের মধ্যে ঝামেলা পাকিয়ে রামকৃষ্ণকে মার খাওয়ায় আর শেষে নিজেই তার জন্য সবার সাথে মারামারি করে। এরপর রামকৃষ্ণর মন জয় করে তার কাহিনী শোনে। সেখানে আমাদের সেই কাহিনী দেখানো হয় যেই কাহিনীটা কিছুক্ষণ আগে গান্ধী আমাদের শুনিয়েছিল। কাহিনী শুনে গান্ধী রামকৃষ্ণকে একটু সহানুভূতি দেখায় আর তার থেকে ডেভিডের ব্যাপারে জেনে নেয়। অর্জুন বলে জেলে যাওয়ার জন্য আমায় আর জেল থেকে বের হওয়ার জন্য তোমায় ব্যবহার করেছে। রুমে বসে পূজা গান্ধীকে নিয়ে ভাবছিল। এই সময় সেখানে গান্ধী এসে পড়ে। গান্ধী পূজাকে বলে আমি তোমায় সত্যিই ভালোবেসে ফেলেছি। পূজা বলে আমি বিশ্বাস করি না তোমায়। এরপর দুজনের মধ্যে কিছু কথা হয় মজার মজা, তারপর গান শুরু হয়। আর পুরো গানের মধ্যে এই স্টেপটা বেশ মজার লেগেছে আমার কাছে। তো গান শেষে সিন চলে আসে আর্জুনের কাছে, যেখানে আর্জুন তার টিমদের বলছে কাল রামকৃষ্ণকে কোর্টে নিয়ে যাওয়া হবে আর সেখানে অবশ্যই ডেভিড আসবে তাকে মারতে, কারণ একমাত্র রামকৃষ্ণই তাকে চেনে, এবং গান্ধীও আসবে কারণ ডেভিডকে তার প্রয়োজন। সো এটাই আমাদের কাছে একটা লাস্ট চান্স দুজনকে একসঙ্গে ধরার। ব্যাস পরের দিন রামকৃষ্ণকে কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে পূজা খুশিকে নিয়ে আসে তার বাবার সঙ্গে তাকে দেখা করানোর জন্য। বাট একটু পরে সেখানে মোটরসাইকেল পার্টি চলে আসে, মানে ডেভিডের লোকজন চলে আসে। একটু পর আমরা ডেভিডকেও সেখানে দেখতে পাই। গোলাগুলি শুরু হয়, আর্জুন রামকৃষ্ণকে বাঁচায়। একটু পর দেখি সেখানে গান্ধীও চলে আসে আর সে ডেভিডকে নিয়ে চলে যায়। আর ওদিকে বালবান এসে রামকৃষ্ণকে নিয়ে যায়। বেচারা আর্জুন দুই দিক থেকে ফেসে যায়। আর্জুন ফুটেজে ডেভিডের ছবি দেখে তার ব্যাপারে ডিটেলস বের করতে বলে আর ওদিকে গান্ধী ডেভিডকে মেরে টাকার ব্যাপারে জানতে চায়। প্রথমে না করে, বাট মার খেয়ে স্বীকার করে টাকা কোথায় আছে। ওদিকে বালবান রামকৃষ্ণকে মেরে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে স্যার টাকার ব্যাপারে শুধু আমি ডেভিডকেই বলেছি আর আপনাকে বলেছি, এছাড়া আমি আর কাউকে বলিনি, আমি আর কিছু জানি না। ডেভিড গান্ধীকে সেখানে নিয়ে যায়। ভিতরে গিয়ে টাকা দেখে গান্ধী বলে এটা আসল টাকা নয়। গান্ধী ডেভিডকে ঠাটিয়ে একটা চর মেরে বলে আমার সঙ্গে গেম খেলছিস। ডেভিড চমকে যায়। সে বলে আমি নিজের ট্রাক থেকে টাকা সরিয়ে জাল টাকা ওদের ট্রাকে দিয়েছি। গান্ধী বলে টাকা নিয়ে আমার চেয়ে বেশি ধারণা আর কারো নেই, সত্যিটা বল। ডেভিড বলে আমার যেমনটা বলা হয়েছে আমি সেভাবেই কাজ করেছি, এর বেশি আমি আর কিছুই জানি না। গান্ধী বলে কে তোকে এসব করতে বলেছে? ডেভিড বলে আমি দেখিনি তাকে, একটা মলের পার্কিং লটে আমাদের দেখা হয়েছিল, সে সময় আমি তার মুখ দেখতে পাইনি কারণ অন্ধকার ছিল, আর সেখানেই সে আমায় কাজ দিয়েছিল। ববি সেই মলের সিসিটিভি ফুটেজ নিতে গিয়ে শোনে সিবিআই আগেই সেই ফুটেজ নিয়ে গেছে। এরপর তারা সিবিআই অফিসের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে ফুটেজ দেখার ট্রাই করে, বাট সেখানে তারা সেই ব্যক্তির মুখ দেখতে পায় না। বাট গান্ধী খেয়াল করে লোকটা সেই সময় কার সঙ্গে যেন ফোনে কথা বলছিল। এটা দেখে গান্ধী সেই সময়কার সেই টাওয়ার থেকে কতগুলো ইনকামিং কল হয়েছে আর 13 সেকেন্ড কথা কার হয়েছে এইভাবে তার একটা লিস্ট বের করতে বলে। এরপর লিস্টের শেষে দেখে পূজার নাম। বাস এরপর তারা পূজাকে তুলে আনে। গান্ধী পূজাকে বলে এখন আমাদের অবস্থা সমান, তোমার বাবা এখন একটা চোর। পূজা বলে আমার বাবার ব্যাপারে উল্টোপাল্টা একদম বলবে না। গান্ধী একটা নাম্বার বলে পূজাকে জিজ্ঞেস করে এটা কার। পূজা বলে এটা আমার নাম্বার, বাট আমার বাবা চালায়। গান্ধী বলে এক্স্যাক্টলি, তুমি বাড়ি গিয়ে খোঁজ নাও, কিভাবে নেবে তুমি খুব ভালো করেই জানো, তারপর আমায় জানিও। পূজা যেতে ধরলে গান্ধী খুশির হাত টেনে ধরে বলে টাকার ইনফরমেশন দিয়ে খুশিকে নিয়ে যেও, এর আগে নয়। বাস সিন চলে আসে পূজার বাবার কাছে, যে সেই সময় তার চশমা খুঁজতেছিল। পূজা চশমা এনে বলে বাবা এ নাও। এরপর তার বাবা চশমা পরে কোনো একজনের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, আর ওদিকে পূজাও এসব দেখে। যেখানে ওই লোকটা তার বাবাকে বলছে স্যার 10,000 কোটি টাকা আপনার অ্যাকাউন্টের সময় মতো পার হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। মানে পূজা তার বাবার চশমায় ক্যামেরা লাগিয়েছিল। এইসব শুনে পূজার মনটা খুব খারাপ হয়ে যায়। আর এখানে আমাদের দেখানো হয় কিভাবে তার বাবা টাকা সরিয়েছে, তাদের ফ্যামিলিকে মেরেছে। পূজা গান্ধীকে ফোন করে এসব কিছু বলে দেয়। পরের দিন দেখা করে পূজা বলে সব টাকা আমার বাবার অ্যাকাউন্টে আছে, বাট কয়েন করা আছে। গান্ধী বলে তাহলে তো খুব ইজি হয়ে গেল, তুমি আমার অ্যাকাউন্টে পার করে দাও আর খুশিকে নিয়ে যাও। পূজার টাকা পার করে দিতে রাজি হয় না। তারা কথা বলছিল, এমন সময় সেখানে কিছু লোক আসে তাদের মারতে। গান্ধী তাদের সঙ্গে ফাইট করে, বাট এখানে টুইস্ট হলো এদের আদিতি ভাড়া করেছে। আদিতি গান্ধীকে বলে তোমার থেকে বেশি টাকা বালবান আমায় অফার করেছে, সরি বেবি, আর তোমায় মেরে ফেললে আরো বেশি টাকা দিতে চেয়েছে। এসব বলে আদিতি গান্ধীকে শুট করে দেয়।
পূজা দৌড়ে যায় তার কাছে, কারণ কোথাও না কোথাও সেও গান্ধীকে ভালোবেসে ফেলেছিল। সিন হসপিটালে চলে আসে। সেখানে পারেশ বলে, তুমি গান্ধী ব্যাপারে জানো? ওর ছোট বোন টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। কিছুদিন পর ওর বাবাও মারা যায়। লাইফে ও যত কষ্ট পেয়েছে তা হয়তো আর কেউ পায়নি। অনাথ হয়ে বড় হয়েছে গান্ধী। আর এসব টাকা দিয়ে একটা স্পেশাল হসপিটাল বানাতে চায় গান্ধী। পূজা বলে, তাহলে মহাত্মা ট্রাস্ট? পারেশ বলে, হ্যাঁ, ওটা গান্ধীরই। পূজা বেশ ইমোশনাল হয়ে পড়ে। চন্দ্রা বলে, অন্যের দুঃখ দেখে তোমার চোখে পানি এসে যায়, এই জন্যই গান্ধী তোমায় সত্যিকারেই ভালোবেসে ফেলেছে। এরপর পূজা ভিতরে গেলে গান্ধী বলে, আমার কিছু হলে আমার হসপিটালের কাজ যেন থেমে না যায়। পূজা বলে, তুমি চিন্তা করো না, আমি কয়েন তোমার অ্যাকাউন্টে পার করে দিয়েছি, এই কিছুক্ষণের মধ্যে তোমার কাছে মেসেজ চলে আসবে। বাস এটা শোনা মাত্রই গান্ধী উঠে বসে পড়ে আর হাসতে থাকে। কি অবাক হচ্ছেন? একটু পরে বুঝতে পারবেন। সবাইকে ভালো অ্যাক্টিংয়ের জন্য প্রশংসা করে আর খুব মজা নেয়। বাস ওদিকে পূজাও হাসা শুরু করে। গান্ধী পূজার দিকে তাকালে পূজা বলে, গান্ধীজি, একবার বিশ্বাস করে ধোকা খেয়েছি, আবার বিশ্বাস করব এতটা বোকা ভেবেছেন আমায়? ওসব টাকা কয়েন নয়, এখনো ক্যাশ করেই বাবার কাছে আছে। চন্দ্রা বলে, তাহলে মিথ্যা করলে কেন? পূজা বলে, খুশিকে বাঁচানোর জন্য আর তোমাদের ধরিয়ে দেওয়ার জন্য। বাস এন্ট্রি হয় অর্জুন স্যারের। সে গান্ধীকে ধরে নিয়ে যায়। ওদিকে বালবান রামকৃষ্ণকে মারছিল। এমন সময় পূজা কল করে আর বলে, টাকা কোথায় আছে আমি জানি, রামকৃষ্ণকে আমায় দিয়ে দাও, আর টাকার লোকেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সিন চলে আসে ঘাটে, যেখানে আমরা দেখি পূজার বাবা টাকা কিভাবে সরাবে তার প্ল্যান দেখছে। এই সময় সেখানে পূজা আসে খুশিকে নিয়ে, আর তার বাবাকে বলে, তুমি এমন একটা কাজ করতে পারলে বাবা, কত সম্মান করতাম আমি তোমায়। এমন সময় বালবান শুট করে দেয় পূজার বাবার হাতে। পূজা বলে, আমি ওকে এখানে আসতে বলেছি, টাকার পরিবর্তে ও রামকৃষ্ণকে ছেড়ে দিবে। বলবান পূজার বাবাকে জিজ্ঞেস করে টাকার কথা, বাট সে মুখ খোলে না। বলবান তার লোকদের সব কন্টেনার খুলে দেখতে বলে। এই সময় তার লোকেরা একটা কন্টেনার খুলে হা করে থাকে। আর এখানে আমাদের সামনে আসে আবার একটা টুইস্ট। দেখি কন্টেনারের মধ্যে গান্ধী বসে আছে, লেও ঠেলা। তো এখানে অস্থির কিছু ডায়লগ বাজি চলে। পূজা হা করে তাকিয়ে থাকে। গান্ধী বলে, কি বুঝতে পারছো না? সব পুলিশদের টাকা দিয়ে আমি কিনে নিয়েছিলাম। ওদিকে বলবান কন্টেনারের কাছে যায় টাকা নেওয়ার জন্য। এই সময় গান্ধী অসাধারণ একটা ডায়লগ মারে, হ্যাঁ কঠিন। এরপর মারামারি শুরু হয়। এই সময় সেখানে অর্জুন চলে আসে আর বালবানের হাতে শুট করে দেয়। গান্ধীকে মারতে গেলে সেখানে দুজনের মধ্যে সমান সমান মারামারি চলে। বাট একসময় গান্ধী মার খেয়ে বলে, স্যার আপনি তো অ্যাকশন কিং, আমি ভুলে গেছিলাম, ছাড়ুন এসব, আমি হার মানছি। অর্জুন যে না হাত কড়িয়ে লাগাতে যাবে, গান্ধী তাকে ধরে আটকে দেয় কন্টেনারের সঙ্গে। এরপর টাকা নিতে যায়। এই সময় খুশি বালবানের কাছে গিয়ে বলে, আঙ্কেল আমার বাবা কোথায়? প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন, কোথায় রেখেছেন? তখন এই হারামজাদা বালবান খুশিকে ধরে, এ কি বাল্লু, আবে তোর হাতে যে গুলি লাগলো তার দাগ কই, চিহ্ন কই, রক্ত কইবে? যাই হোক, বাল্লু খুশিকে ছুঁড়ে ফেলে দেয় আর খুশি একটা ক্যানের উপর গিয়ে পড়ে যায়। গান্ধী দেখে বাট এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় খুশি সেখান থেকেই বলে, আঙ্কেল আমার বাবাকে এনে দিন না। এ সময় খুশি বারবার গান্ধীকে ডাকে আর বলে, আঙ্কেল আমার বাবাকে এনে দিন না। ও ম্যান, গান্ধীর পা যেন আর নড়ছে না। তারপর গান্ধীর মনে পড়ে যায় রামকৃষ্ণের কথা, যে সে তাকে অনুরোধ করেছিল তার মেয়ের জন্য। এরপর গান্ধী ফিরে আসতেই সেখানে আবার বালবানের লোকজন চলে আসে আর এখানে অস্থির কিছু সিন আমরা দেখি। ওদিকে বাল্লু কন্টেনার নিয়ে চলে যায়। অর্জুনের হাত বাঁধা, সে শুধু চেয়ে চেয়ে দেখে। গান্ধী দৌড়ে গিয়ে সব কন্টেনার খুঁজতে থাকে যে রামকৃষ্ণকে কোথায় রাখা হয়েছে, আর একটা কন্টেনারের মধ্যে গিয়ে রামকৃষ্ণকে দেখতে পায় আর তাকে বের করে নিয়ে আসে। খুশি দৌড়ে আসে তার বাবার কাছে। গান্ধী পূজাকে ইশারা করে, ঠিক আছে। এরপর অর্জুনের হাত খুলে দেয় আর বলে, সবসময় আমার মাথা দিয়ে কাজ করেছি, আজ ফার্স্ট টাইম আমার মন থেকে কাজ করলাম। অর্জুন বলে, আজ আমিও তোমার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, তুমি চলে যাও, বাট আমি কিন্তু ওই 10,000 কোটি টাকা ছাড়ছি না। খুশি একটা ফ্লাইং কিস দেয় আর গান্ধী সেটাকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরের সিনে আমরা গজেন্দ্র সিং এবং তার ছেলেকে দেখি, যারা নিউজ দেখছিল। নিউজই বলছে এমএলএদের টাকা দিয়ে কিনতে চাওয়া এবং পার্টির বিরুদ্ধে যাওয়ার জন্য গজেন্দ্র সিংকে মিনিস্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একটু পর গজেন্দ্রের কাছে ফোন আসে, যেখানে ওপার থেকে একজন বলছে, আবে গাজু, আমাদের জাল নোট দিয়ে কিনতে চেয়েছিলি, তুই সিএম কেন? পার্টির অফিসে পা দিয়ে দেখিস, তোর খবর আছে। গজেন্দ্র রাগ করে ফোন ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আরে তাহলে 10,000 কোটি টাকা কোথায় গেল? এরপর আমাদের দেখানো হয় আসল টাকা কোথায় আর কিভাবে গেল তার কাছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।